আমরা এখন এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক শুরু করতে যাচ্ছি, কমপ্লেক্স আয়ন বা জটিল যৌগ। এবং এটা পড়ার পরে আমরা পড়বো হচ্ছে কালার কম্পাউন্ড। কারণ কমপ্লেক্স আয়নে কিছু টপিক আছে, সেগুলো না বুঝলে আমরা আসলে কালার কম্পাউন্ড কেন তৈরি হয় সেটা বুঝবো না। তো প্রথমে আসি কমপ্লেক্স আয়ন কি। আমরা কিন্তু এর আগেও দেখেছি যে ডি ব্লকে অনেক মেটাল কি থাকে, ফাঁকা বা এমটি ডি অরবিটাল থাকে। এবং সেই এমটি ডি অরবিটালে যাদের লন পেয়ার আছে তারা কিন্তু ইলেকট্রন শেয়ার করে কোঅর্ডিনেশন বা সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে, এবং এভাবেই তারা কমপ্লেক্স আয়ন তৈরি করে। তো লন পেয়ার কাদের আছে, যেমন একটা এক্সাম্পল দিই, যেমন NH3। NH3-তে নাইট্রোজেন কত 7, এবং সেটা হচ্ছে 1s2 2s2 2px 2py আর হচ্ছে 2pz। তো এখানে থাকে হচ্ছে দুইটা ইলেকট্রন 1 1 1। তো তিনটা যেহেতু হাইড্রোজেন, প্রত্যেকটা হাইড্রোজেনের কি থাকে ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে 1s1। তার মানে এটা হচ্ছে একটা হাইড্রোজেন 1s1, এটা আরেকটা হাইড্রোজেন 1s1, এটা আরেকটা হাইড্রোজেন 1s1। তো তারা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড তৈরি করে। এরা কি করে কোভ্যালেন্ট বন্ড তৈরি করে একজন আরেকজনের সাথে, তাই না? এরা কোভ্যালেন্ট বন্ড, একটা কোভ্যালেন্ট বন্ড, এটা আরেকটা কোভ্যালেন্ট বন্ড, মানে তিনটা কোভ্যালেন্ট বন্ড। তাহলে খেয়াল করে দেখো, লাস্ট শেলে 2s2, এটা কিন্তু লন পেয়ার। তার মানে NH3 এর স্ট্রাকচারটা হচ্ছে এরকম, একটা লন পেয়ার থাকে, একটা লন পেয়ার থাকে বা দুইটা মুক্তজোড় ইলেকট্রন থাকে হচ্ছে নাইট্রোজেনের। এটা সে কী করতে পারে, কোনো ফাঁকা ডি অরবিটালে, মানে ডি ব্লকের কোনো ফাঁকা ডি অরবিটালে সে শেয়ার করে কোঅর্ডিনেশন বন্ড তৈরি করতে পারে। আর এইভাবেই তারা কী করে কমপ্লেক্স আয়ন বা জটিল যৌগ তৈরি করে। তো আমরা হচ্ছে 3 থেকে 4টা কমপ্লেক্স আয়ন দেখব। এর মধ্যে একটা এক্সেপশন আছে, কপার টেট্রা অ্যামিন। কপার টেট্রা অ্যামিন এইটা, মানে এটা হচ্ছে একটু ব্যতিক্রম। কপারের সাথে 4টা অ্যামোনিয়া কোঅর্ডিনেশন বন্ড কী করবে, কোঅর্ডিনেশন বন্ড তৈরি করে তারা একটা কমপ্লেক্স আয়ন তৈরি করবে, এবং এটা একটু ব্যতিক্রম আর কি। কিন্তু বাকিগুলো আসলে নর্মাল নিয়মই হবে, আমরা সেগুলো দিয়ে শুরু করব। এটা হচ্ছে একদম লাস্টে দেখব। তো প্রথমে শুরু করি আমি হচ্ছে FeCN6, আর এখানে থাকবে হচ্ছে আমাদের -4। তো এটা কেন হলো, কীভাবে হলো সেটা আমি সবই বলবো। তো এখানে যে ইলেকট্রন শেয়ার করে, এই যে দেখো এখানে NH3, তার মুক্তজোড় আছে, সেই ইলেকট্রন শেয়ার করবে। তার আগে বলে নেই কোঅর্ডিনেশন বন্ডটা কী ছিল। কোঅর্ডিনেশন বন্ডে যেটা হয়, একজন শুধু ইলেকট্রন শেয়ার করে আর আরেকজন শেয়ার করে না। কোঅর্ডিনেশন বন্ড হচ্ছে এক প্রকার সমযোজী বন্ধন বা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। আমরা জানি কোভ্যালেন্ট বন্ডে শুধু দুইজনে কি করে, দুইজনই ইলেকট্রন শেয়ার করে একটা বন্ড তৈরি করে, তাই না? যেমন HCl, HCl-এ কী হয়, ক্লোরিন হচ্ছে একটা ইলেকট্রন শেয়ার করে আর হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করে, একটা কোভ্যালেন্ট বন্ড, মানে একটা পিওর কোভ্যালেন্ট বন্ড। কিন্তু কোঅর্ডিনেশন বন্ডে শুধু একজনই কী করে, একজনই ইলেকট্রন শেয়ার করবে। যেমন ধরো H+, কিন্তু কোনো ইলেকট্রন নাই, তাই না? হাইড্রোজেনে একটা ইলেকট্রনই থাকে, H+-এ কোনো ইলেকট্রন নাই। এখন যেটা হতে পারে, NH3 এর নাইট্রোজেন, তাকে এই একজন ইলেকট্রন শেয়ার করতে পারে, মানে তার যে মুক্তজোড় আছে সে একজোড়া শেয়ার করে তারা তৈরি করে ফেলতে পারে NH4+। এটা একটা কোঅর্ডিনেশন বন্ড, মানে অ্যামোনিয়ার সাথে H+-এর একটা কোঅর্ডিনেশন বন্ড তৈরি হলো। তো এখানে যারা কোঅর্ডিনেশন বন্ড তৈরি করে, মানে যারা ইলেকট্রন শেয়ার করে, তারা হচ্ছে লিগ্যান্ড, তাদেরকে লিগ্যান্ড বলা হয়। এখানে NH3 হচ্ছে লিগ্যান্ড, এখানে সায়ানাইড CN হচ্ছে লিগ্যান্ড। ওকে, তো সায়ানাইডও হচ্ছে কী করতে পারে, একজোড়া ইলেকট্রন শেয়ার করতে পারে, এবং সে হচ্ছে একটা নেগেটিভ লিগ্যান্ড। আবার লিগ্যান্ড নেগেটিভ হয়, আবার হচ্ছে নিউট্রাল হয়। যেমন NH3 হচ্ছে একটা নিউট্রাল লিগ্যান্ড, কারণ তার কোনো পজিটিভ বা নেগেটিভ চার্জ নাই। আচ্ছা, তো এখানে আমরা শুরু করি যেটা আসলে কমপ্লেক্স আয়নটা কীভাবে হয়। প্রথমে আসে হচ্ছে Fe। আমরা জানি Fe হচ্ছে 26, Fe26 1s2 2s2 2p6, এখানে কোনো সমস্যা নাই। 3s2 3p6, এরপর কি হয় 4s2, তারপরে হচ্ছে আমাদের 3d কত 3d6, তাই না? এখন আমরা যেটা করব, এই 3dকে আমরা যদি একটু ভাঙিয়ে লিখি তাহলে যেটা হবে, এখানে আমাদের থাকবে হচ্ছে 3dxy 3dxz 3dyz 3dx² মাইনাস y² 3dzz²। এখানে একটা ইলেকট্রন, একটা 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 আর এখানে একটা, মানে এই মোট হচ্ছে 6টা। এখন আমরা যেটা করব, এখানে Fe এর ব্যালেন্সি হচ্ছে কত, এখানে Fe এর ব্যালেন্সি মানে হচ্ছে অক্সিডেশন স্টেট হচ্ছে +2। কীভাবে বুঝলাম, কারণ সায়ানাইড, খেয়াল করে দেখো, সায়ানাইড হচ্ছে -1, সায়ানাইড -1, তাহলে এখানে সায়ানাইড কয়টা, 6টা। তার মানে এখানে সায়ানাইড হচ্ছে মোটমাট -6। সায়ানাইড কত, যেহেতু একটা সায়ানাইড হচ্ছে আমাদের -1, তার মানে 6টা সায়ানাইড হবে -6। তাহলে Fe অবশ্যই কত, Fe অবশ্যই +2,
আর এই জন্য এখানে আলটিমেটলি কত হচ্ছে -4 হচ্ছে। ক্লিয়ার? -4 যদি এখানে -4 না হয়ে যদি -3 হতো, হতেই পারতো, কারণ এফ এর কী থাকে +2 অক্সিডেশন স্টেট ছাড়াও, মানে এফ এর +2 জারণ সংখ্যা ছাড়াও +3ও হয়ে থাকে। তো যদি -6 + 3 হতো তখন এখানে কত হতো -6 + 3 = -3, মানে এখানে -3ও হতে পারতো, তখন এটা হতো Fe3+, কিন্তু এটা হচ্ছে Fe2+। তো আমরা Fe2+-এর জন্য করি, তোমরা Fe3+-এর জন্য পারবা সেমভাবেই, মানে একটা ইলেকট্রন বেঁচে যাবে আর কি। তো আমি যদি Fe2+ লিখি, Fe2+, তাহলে কি হবে, দুইটা ইলেকট্রন চলে যাবে। কোত্থেকে দুটো ইলেকট্রন যাবে? দুটো ইলেকট্রন যাবে হচ্ছে এইখান থেকে, তাই না? কারণ এটা হচ্ছে লাস্ট শেল, এই ডি কিন্তু লাস্ট শেল না, তাই না? সো আমরা হচ্ছে প্রথম অংশটুকু লিখবো না, প্রথম অংশটুকু হচ্ছে আর্গন 18, মানে এই অংশটুকু হচ্ছে আমাদের আর্গন 18, মানে এখানে 18টা ইলেকট্রন আছে এবং এখানে আসলে কিছু হচ্ছে না। তো 4s এটা 0 হয়ে যাবে। আর এই যে 3d xy 3d xz 3d yz 3d x² -y² 3d z², এটা কিন্তু আগের মতোই থাকবে। মানে এখানে মোট থাকবে হচ্ছে আমাদের কয়টা ইলেকট্রন, একটা দুইটা 1 2 মোট 6টা আর কি। ক্লিয়ার? মোট 6টা ইলেকট্রন। আচ্ছা, তো Fe2+ আমরা তৈরি করলাম। এরপর হচ্ছে লিগেন্ড আসবে। লিগেন্ডকে সায়ানাইড হচ্ছে লিগেন্ড। তো লিগেন্ড আসলে যেটা হবে, লিগেন্ডের যে মুক্তজোড় ইলেকট্রন থাকবে, সেই মুক্তজোড় ইলেকট্রনের একটা প্রেশার থাকবে। সেই প্রেশারের কারণে যেটা হবে, এই যে তার যে ডি অরবিটাল ইলেকট্রনগুলো আছে তারা হচ্ছে পেয়ার তৈরি করবে। কি করবে? পেয়ার তৈরি করবে। আমি আবারও বলি, এই যে লিগেন্ড আসবে, লিগেন্ডের যে মুক্তজোড় বা হচ্ছে লন পেয়ার, এই লন পেয়ারের প্রেশারে বা হচ্ছে রিপালসিভ ফোর্স বলতে পারো, যেহেতু ইলেকট্রন আর ইলেকট্রন, তাদের প্রেশারের কারণে এই যে আমার এখানে আনপেয়ার যে ইলেকট্রনগুলো আছে, কয়টা আনপেয়ার ইলেকট্রন আছে? 4টা। তারা হচ্ছে পেয়ার তৈরি করবে। তো তারা যদি পেয়ার তৈরি করে, এখানে কিছু খালি জায়গা তৈরি হবে। কি তৈরি হবে? খালি জায়গা। তো তখন এফ এর অবস্থাটা কী হবে? তখন এফি এর অবস্থাটা হবে হচ্ছে, খেয়াল করে দেখো, Fe2+ 26, তখন হবে হচ্ছে প্রথমে আর্গন 18, এই অংশটুকু সেম থাকবে। তুমি এখানে পরীক্ষায় আর্গন 18 না লিখে টোটাল অংশটাই লিখবা। ক্লিয়ার? আমার সাজেশন হচ্ছে এটা। তো 4s 0, এখানে কোনো ইলেকট্রন নাই। 3d xy 3d xz 3d yz 3d x² -y² 3d z²। তো যেটা হবে, তারা যদি পেয়ার তৈরি করে, তো তারা হচ্ছে তখন এরকম 6টা ইলেকট্রন 3টা অরবিটালে থাকবে, আর বাকি এগুলো কি হয়ে যাবে? ফাঁকা হয়ে যাবে, তাই না? বাকি এগুলো ফাঁকা হয়ে যাবে। এখন খেয়াল করে দেখো, 4s এর পর কত থাকবে আমাদের? 3d। এরপরে কি থাকবে? 3d এর পরে কিন্তু 4pও আছে, তাই না? যেহেতু 4s, যেহেতু তার ইলেকট্রন 4 পর্যন্ত যায়, তার মানে 4s আছে, 4d আছে। তো আমি একটু 4p লিখবো, মানে 4pগুলো লিখবো, সেগুলো কিন্তু ফাঁকাই আসলে। তো 4pতে থাকে হচ্ছে 4px 4py 4pz। ক্লিয়ার? তার মানে এখানে কয়টা এখন ফাঁকা রইল আমাদের? এই যে 4s 0, তারপর হচ্ছে d এর 2টা ফাঁকা, তারপর হচ্ছে এখানে কয়টা ফাঁকা আমাদের? 3টা ফাঁকা। এখন যেটা হবে যে লিগেন্ড আসবে 6টা। কয়টা আসবে লিগেন্ড? Cn 6টা আসবে, কারণ এটাকে বলে কোঅর্ডিনেশন নাম্বার। মানে প্রত্যেকটা ডি ব্লক এলিমেন্টের একটা কোঅর্ডিনেশন নাম্বার আছে, মানে তারা কয়টা কোঅর্ডিনেশন বন্ড তৈরি করতে পারে। তো Fe এর কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে, এটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার বা হচ্ছে সন্নিবেশ সংখ্যা। এখন 6টা সায়ানাইড আসবে। 6টা সায়ানাইড এসে কোথায় বসবে? খেয়াল করে দেখো, এই যে 4s ফাঁকা আছে, আবার এখানে হচ্ছে 3d, দুইটা 3d অরবিটাল ফাঁকা আছে, আর এদিকে 4p তো ফাঁকাই, তাই না? তো যেহেতু 6টা Cn আসবে, তারা হচ্ছে 6টা অরবিটাল দখল করবে, এবং সেই 6টা অরবিটাল, তারা যে 6টা অরবিটালে বসবে, সেই 6টা অরবিটালের কী হয়ে যাবে? এনার্জি সেম হয়ে যাবে। মানে এটাকে বলে হাইব্রিডাইজেশন, মানে সংকরায়ন, মানে কতগুলো অরবিটালের এনার্জি কী হয়ে যায়? সেম হয়ে যায়। আমরা জানি যারা 3d, ওদের এনার্জি আর হচ্ছে 4p, ওদের এনার্জি কী হয় না? সেম হয় না। আবার 4s, ওর এনার্জি আবার আলাদা, মানে সবার এনার্জি আলাদা, কিন্তু সংকরায়ন হওয়ার পর সবার এনার্জি কী হয়ে যাবে? সেম হয়ে যাবে। আমি এটা তোমাদের বইতে যেভাবে আছে সেভাবে একটু সাজিয়ে দেখাই, যে 26 এখানে হচ্ছে 2+, এখানে থাকবে হচ্ছে প্রথমে আর্গন 18, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে আমি 3dগুলোকে লিখি আগে। 3d xy 3d xz, এখানে ইলেকট্রন আছে। 3d yz, এখানে ইলেকট্রন আছে। বা তোমাদের বইতে আসলে এভাবে লেখা নেই, তোমাদের বইতে আসলে এগুলো একটু বক্স দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে।
এরকম বক্স দিয়ে, তো সেভাবে লেখাটাই বেটার। এরপর হচ্ছে আমাদের 3D এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার 3D জেড স্কোয়ার, এখানেও বক্স আছে এবং এই বক্সগুলো থাকবে ফাঁকা। এরপর থাকবে হচ্ছে আমাদের 4S, 4Sও কি আসলে ফাঁকা। এরপর হচ্ছে 4px 4py 4pz, তো এরাও আসলে কি ফাঁকা। ক্লিয়ার? আচ্ছা, তো আমাদের এই যে 3D xy এখানে একজোড়া ইলেকট্রন ছিল Fe এর, যারা হচ্ছে পেয়ার তৈরি করলো। ক্লিয়ার? মানে তারা হচ্ছে আগে ছিল এইভাবে, মানে লিগেন্ড আসার আগে তারা ছিল এইভাবে, মানে হচ্ছে বিফোর মানে আগে, লিগেন্ড আসার পরে, আর লিগেন্ড আসার আগে আর লিগেন্ড আসার পরে তারা হচ্ছে এরকম হয়ে গেল। মানে এই 6টা ইলেকট্রন পেয়ার হয়ে 3টা অরবিটালে কি হলো, 3টা অরবিটালে চলে আসলো। ক্লিয়ার? এখন যেটা হয়েছে আসলে এই জিনিসটা আমরা রঙিন যৌগ বা কালার কম্পাউন্ডে আবার পড়বো। খেয়াল করে দেখো, 3টা ডি অরবিটাল, তাদের 5টা ডি অরবিটাল, মানে এখানে কয়টা ডি অরবিটাল ছিল, মোট 5টা ডি অরবিটাল ছিল, এবং এদের সবার এনার্জি কি ছিল, এদের সবার এনার্জি সেম ছিল, কারণ সব ডি অরবিটালের এনার্জি কি সেম, মানে সব 3D এর এনার্জি সেম, সব 4p এর এনার্জি সেম, মানে সব 2p এর এনার্জি সেম হয়, তাই না? তো সবগুলো 3D এনার্জি সেম। এখন যখন লিগেন্ড আসলো তখন তাদের এনার্জিটা দুই ভাগে ভাগ হয়ে গেল। প্রথম 3টা মানে যাদের মধ্যে পেয়ার ইলেকট্রনগুলো জায়গা নিয়েছে ওদের এনার্জি কিন্তু একরকম হয়ে গেল, আর এই যে লাস্টের 2টা যারা ফাঁকা হয়ে গেছে ওদের এনার্জি কিন্তু আলাদা হয়ে গেল। এটাকে বলা হচ্ছে নন ডিজেনারেট। আগে ছিল তারা জেনারেট, এখন হচ্ছে নন ডিজেনারেট, মানে এদের এনার্জিগুলো আলাদা হয়ে গেল, এবং এই জন্যই তারা কালার কম্পাউন্ড তৈরি করে। সেটা আমরা একটু পরে দেখবো, আবার এক্সপ্লেন করবো আমি। এখন তাহলে ফাঁকা অরবিটাল কটা রইল, এখানে ফাঁকা অরবিটাল এইটা ফাঁকা অরবিটাল, এই 3টা ফাঁকা অরবিটাল। এরপরে আরও ফাঁকা অরবিটাল আছে, সেগুলো লাগবে না, কারণ লিগেন্ড হচ্ছে কয়টা, 6টা। এখন আমি এদেরকে বক্স আকারে রাখলাম, যাদের মধ্যে পেয়ার ইলেকট্রন আছে ওদেরকে আগে লিখলাম, আর যারা খালি ওদেরকে আমরা পরে লিখলাম। এখন এসব জায়গায় হচ্ছে আমাদের সায়ানাইড বসবে। কে বসবে? সায়ানাইড বা হচ্ছে লিগেন্ড বসবে। এখানে একটা সায়ানাইড যে কিনা এক জোড়া ইলেকট্রন শেয়ার করবে, এখানে একটা সায়ানাইড যে কিনা এক জোড়া ইলেকট্রন শেয়ার করবে, এখানে সায়ানাইড যে কিনা এক জোড়া শেয়ার করবে। তো এই 6টা অরবিটালে 6টা সায়ানাইড বসবে, এবং সবগুলো সায়ানাইড হচ্ছে একটা করে ইলেকট্রন শেয়ার করবে। ক্লিয়ার? তার মানে এই যে এই 6টা হচ্ছে আমাদের কোঅর্ডিনেশন বন্ড, এবং এখানে যে সংকরায়ন বা যে হাইব্রিডাইজেশন হয়েছে সেটা হচ্ছে আমাদের, দেখো 2টা ডি অরবিটাল, তাই না? 2টা ডি অরবিটাল, একটা এস অরবিটাল, আর 3টা পি অরবিটাল, সবার এনার্জি সেম হয়ে গেছে। হাইব্রিডাইজেশন বা সংকরণের ডেফিনেশন হচ্ছে কতগুলো অরবিটাল মিলে তারা হচ্ছে সেম এনার্জির কতগুলো অরবিটাল তৈরি করবে, সেম এনার্জির সেম নাম্বারের অরবিটাল তৈরি করবে। তো 1 2 3 4 5 6 6টা অরবিটাল, ওদের এনার্জি আলাদা ছিল, এদের এনার্জি সেম ছিল। এই 3টা ওদের এনার্জি সেম ছিল, আর 4s ওর এনার্জি আলাদা ছিল। এখন সংকরণ হওয়ার পর সবার এনার্জি সেম হয়ে গেল, এবং সংকরণের নামটা হচ্ছে আমার D2sp3। কী হবে? D2sp3, এটা সংকরণের নাম। কারণ দেখো, প্রথম হচ্ছে 2টা ডি অরবিটাল D2, তারপর হচ্ছে S, তারপর 3টা পি অরবিটাল D2sp3। সো এখানে মোট কয়টা অরবিটাল? 6টা অরবিটাল, এবং 6টা অরবিটাল কী করলো আসলে, এই যে Fe এর সাথে 6টা সায়ানাইড হচ্ছে সংকরায়ন বা বলতে পারি কোঅর্ডিনেশন বন্ড তৈরি করলো। তো এই যে Fe বা হচ্ছে এটাকে আমরা বলতে পারি, যেহেতু Fe2+ এখানে, তার মানে ফেরাস হেক্সা সায়ানাইড, তাই না? হেক্সা সায়ানাইড। তো এখানে তার শেপ হবে কীরকম সেটা যদি আমি একটু আঁকা ট্রাই করি, একটু খেয়াল করে দেখো, তার শেপটা হবে এরকম অক্টাহেড্রাল। তার শেপ হবে অক্টাহেড্রাল, একদম মাঝখানে হচ্ছে Fe2+ থাকবে, এখানে একটা কোঅর্ডিনেশন বন্ড, এখানে থাকবে হচ্ছে একটা সায়ানাইড। কোঅর্ডিনেশন বন্ডকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করি একটা অ্যারো চিহ্ন দিয়ে, কারণ সায়ানাইড হচ্ছে Fe-কে ইলেকট্রন শেয়ার করে। এই কোণে থাকবে হচ্ছে একটা সায়ানাইড, এই কোণে থাকবে হচ্ছে একটা সায়ানাইড, আর এই কোণে থাকবে হচ্ছে একটা সায়ানাইড। আর বাকি দুটো সায়ানাইড কই থাকবে? একটা থাকবে উপরে, এখানে একটা সায়ানাইড, আর এখানে একটা সায়ানাইড। এখন এটাকে অক্টাহেড্রাল কেন বলে? কারণ এটা শেপটা হচ্ছে আসলে কিছুটা এরকম। যদি আমি দেখাই, ধর হচ্ছে একটা সারফেস, একটা সারফেসের একদম মাঝখানে যদি Fe থাকে, মানে এখানে যদি Fe থাকে, এই 4 কোণায় 4টা সায়ানাইড, মানে এইভাবে আর কি, 4 কোণায় 4টা সায়ানাইড এইভাবে তার সাথে যুক্ত আছে একটা প্লেনে। ক্লিয়ার? আর এই যে উপরের সায়ানাইড সে আছে এইখানে, আর নিচের সায়ানাইড আছে এইখানে। এখন তুমি যদি একটা কাজ করো, তুমি যদি এই যে উপরে যে সায়ানাইডটা আছে, মানে এখানে যে সায়ানাইডটা আছে, তার সাথে তুমি যদি এই 4 কোণার সায়ানাইড কী করো,
যোগ করে দাও, মানে এইভাবে 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 এইভাবে, তাহলে কিন্তু এখানে একটা সারফেস, এখানে একটা সারফেস, এখানে একটা সারফেস, এখানে একটা সারফেস, এখানে একটা সারফেস তৈরি হবে, মানে 4টা সারফেস তৈরি হবে উপরে। ঠিক সেমভাবে নিচের সায়ানাইডের সাথেও যদি তুমি প্লাস করে দাও, সবাইকে এভাবে যোগ করো, তাহলে নিচে তৈরি হবে 4টা সারফেস, মোট 8টা সারফেস, মানে অক্টাহেড্রাল, মানে অষ্টতলকীয় বাংলায় যেটাকে বলে আর কি। বোঝা গেল? তো এটা হচ্ছে আমাদের একটা কমপ্লেক্স আয়ন, এবং এই যে সায়ানাইড তারা হচ্ছে লিগেন্ড, তারা কি করে কোঅর্ডিনেশন বন্ড তৈরি করে, ইলেকট্রন শেয়ার করে, এবং তারা যখন আসে তখন ডি অরবিটালের ইলেকট্রনগুলো কি হয়ে যায়, পেয়ার তৈরি করে। তাদের যে ডি অরবিটালের অরবিটালগুলো তারা হচ্ছে 2টা এনার্জি লেভেলে ভাগ হয়ে যায়, যার কারণে সে কালার কম্পাউন্ড তৈরি করতে পারে। এবং যে খালি অরবিটালগুলো থাকে কোঅর্ডিনেশন নাম্বার অনুযায়ী লিগেন্ড এসে সে জায়গাগুলো ফিল আপ করে। তো ফিল আপ করে দেওয়ার পর এখানে একটা সংকরায়ন হয় বা হচ্ছে একটা হাইব্রিডাইজেশন হয়, DsP3। এখন যদি এটা Fe2+ না হয়ে, যদি এটা Fe2+ না হয়ে 3+ হতো, তাহলে কি হতো? 3+ হলে এখানে একটা ইলেকট্রন কম থাকতো, মানে হচ্ছে এখানে একটা ইলেকট্রন কম থাকতো, মানে এইটা, তাই না? এটা থাকতো না। তখন এখানে 2টা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন, এখানে থাকতো কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন। ক্লিয়ার? আর বাকি সব সেমই হতো, তখনও আসলে D2sp3 হতো, মানে সেম শেপই হতো, আলাদা কিছু হতো না আসলে, এখানে জাস্ট একটা ইলেকট্রন কম থাকতো। ক্লিয়ার? সো এই জন্য এটা আমি দেখাচ্ছি না আর কি যে Fe3+ কী হবে। আমি এখন দেখাবো হচ্ছে জিঙ্কের সাথে, মানে এটা দেখাবো যে জিঙ্ক, তারপর হচ্ছে ধরতে পারো NH3 4, এটা 2+, এখানে 2+ হবে, কারণ জিঙ্কের অক্সিডেশন নাম্বার হচ্ছে 2+, সেই 2+টাই হচ্ছে এখানে থাকবে। আর অ্যামোনিয়া, তার কোনো কি নাই, অক্সিডেশন নাম্বার নাই, তার অক্সিডেশন নাম্বার 0, কারণ সে একটা নিউট্রাল জিনিস। আর এরপরে যাব হচ্ছে আমি যেটা এক্সেপশন, কপার টেট্রানাইট্রেট, সেখানে আমাদের বেশ কিছু আলোচনা থাকবে। তাহলে আমরা একটু আগে কমপ্লেক্স আয়নে দেখলাম হচ্ছে হেক্সাস আয়ন ও ফেরাস আয়ন, এখন দেখবো হচ্ছে টেট্রাঅ্যামিন জিঙ্ক আয়ন। টেট্রা মানে 4, এবং 4টা অ্যামোনিয়া আছে এখানে, সো টেট্রাঅ্যামিন জিঙ্ক আয়ন। এবং অ্যামোনিয়ার কোনো অক্সিডেশন নাম্বার থাকে না, মানে 0 থাকে। সো জিঙ্কের এখানে কত জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার হচ্ছে +2, এবং সেটা এখানে আছে। এবং এখানে NH3 হচ্ছে আমাদের কোঅর্ডিনেশন বন্ড তৈরি করছে ইলেকট্রন শেয়ার করে, তার হচ্ছে এক জোড়া মুক্তজোড় বা হচ্ছে লন পেয়ার থাকে, তাই না? সো আমরা এটা দেখি কীভাবে হয়, যে এখানে কোনো মানে ব্যতিক্রম কিছু নাই আসলে, তোমরা নিজেরা এটা পারবা যদি আগেটা বুঝে থাকো। জিঙ্ক হচ্ছে 30, তাই না? সো জিঙ্কে হবে হচ্ছে 1s2, 2s2, 2px, 2py, আচ্ছা এটা তো এভাবে লিখবো না আমরা, আর 2p6, তারপর হচ্ছে 3s2, 3p6, তারপরে থাকবে হচ্ছে কত 4s, 3p6-এর পরে 4s2, তারপরে 3d10, তাই না? এটা হচ্ছে জিঙ্ক। এখন এখানে যদি আমরা জিঙ্ক 2+ বের করার ট্রাই করি, জিঙ্ক 2+, সেটা কীরকম হবে? প্রথমে এতটুকু হচ্ছে আমাদের আর্গন 18, এতটুকু পর্যন্ত হচ্ছে আর্গন 18, তারপরে 4s 0 হয়ে যাবে, 3d10, তার মানে এখানে হচ্ছে একদম হচ্ছে আমাদের ডি অরবিটাল একদম ফিল আপ, তাই না? সো এটাকে যদি আমরা একটু বক্স আকারে আঁকি, মানে কোন কোন জায়গায় আমাদের 4টা অ্যামোনিয়া বসবে, আমরা ওই স্পেসগুলো এখন বের করব। তাহলে এখানে আমাদের 3d10, মানে 3d হচ্ছে একদম ফিল আপ। আমরা যদি একটু ভেঙে লিখি 3dxy, 3dxz, 3dyz, তারপর হচ্ছে 3dx² y², 3dz², 1 2 3 4 5 6, আর 6 7 8 9 10। ক্লিয়ার? এখানে 3dতে কোনো লিগ্যান্ড বসতে পারবে না। সো এখানে 4s ফাঁকা, আর হচ্ছে যেহেতু 4টা লিগ্যান্ড, তাহলে হচ্ছে 4px, 4py, 4pz এদেরকে লাগবে। তো এখানে 4টা বক্স থাকবে আমাদের, এই বক্সগুলো হচ্ছে ফাঁকা, মানে এই যে অরবিটাল তারা হচ্ছে ফাঁকা। তো যেটা হবে 4টা লিগ্যান্ড, এবং তারা হচ্ছে NH3, তুমি সায়ানাইড নিতে পারো, কোনো সমস্যা নাই। তো এখানে 4টা NH3 এসে নাইট্রোজেনগুলো তাদের হচ্ছে এক জোড়া মুক্তজোড় দিয়ে এখানে কোঅর্ডিনেশন বন্ড কী করবে, তৈরি করবে, সব জায়গায় একটা করে NH3। তাহলে এখানে আমাদের হাইব্রিডাইজেশন বা সংকরণটা কি হলো, একটা S আর 3টা p অরবিটাল, এদের এনার্জি সেম হয়ে গেল। তো এখানে আমাদের হাইব্রিডাইজেশন হচ্ছে sp3, কি sp3। এখন আমরা যখন বন্ডিং ইন এলিমেন্টস বা হচ্ছে রাসায়নিক বন্ধন পড়বো, সেখানে আমরা অনেক ধরনের হাইব্রিডাইজেশন বা হচ্ছে সংকরায়ন পড়বো, এবং সেখানে আমরা তাদের শেপ নিয়ে আলোচনা করব। একটু আগে যেমন আমরা একটা শেপ নিয়ে আলোচনা করেছিলাম যে অক্টাহেড্রাল, তাই না, মানে অষ্টতলকীয়। তো sp3 যাদের হয় কয়টা অরবিটাল, 4টা অরবিটাল। তো 4টা অরবিটাল জিঙ্কের সাথে কীভাবে থাকবে একটু খেয়াল করে দেখো। এটা হচ্ছে জিঙ্ক, এটা যদি জিঙ্ক হয়
তোমরা একটা পিরামিড চিন্তা করো, একটা পিরামিডের নিচের দিকে কয়টা কর্নার থাকে? একটা পিরামিডের কিন্তু নিচের দিকে থাকে 3টা কর্নার, তাই না? একটা পিরামিডের নিচের দিকে থাকে হচ্ছে এরকম 3টা কর্নার। এই যে এটা হচ্ছে একটা পিরামিডের সারফেস হতে পারে, 3টা কর্নার থাকে আর উপরে থাকে একটা কর্নার। এই 3টা কর্নারের সাথে আমি একটা কর্নার কি করে দিব? যদি জয়েন করে দিই একটা পিরামিড হবে। আর একটা পিরামিডে থাকে হচ্ছে 4টা সারফেস, তাই না? এর নিচে একটা সারফেস, এদিকে একটা সারফেস, এদিকে একটা সারফেস, আর হচ্ছে এদিকে একটা সারফেস, 4টা সারফেস। তো পিরামিড কেন বলছি আমরা, খেয়াল করো যে আমি যদি একটা পিরামিড আঁকা ট্রাই করি, সো এটা হচ্ছে ধরো একটা পিরামিডের নিচের সারফেসটা আর এটা হচ্ছে উপরের পয়েন্টটা। তো কী করবো আমরা? উপরের পয়েন্টের সাথে আমরা এই 3টা পয়েন্ট জয়েন করে দিব, তাই না? নিচের সারফেসের আমরা 3টা পয়েন্ট জয়েন করে দিব, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে একটা পিরামিড শেপের জিনিস। এখন এই পিরামিডের একদম ভিতরে থাকবে, এখানে থাকবে হচ্ছে আমাদের জিঙ্ক আয়ন, জিঙ্ক 2+। পিরামিডের একদম ভিতরে, মানে এটা যদি পিরামিডের নিচের সারফেসটা হয়, পিরামিডের একদম ভিতরে মাঝখানে এখানে থাকবে হচ্ছে জিঙ্ক আয়ন। তো জিঙ্ক আয়নের সাথে 4টা অ্যামোনিয়া লিগেন্ড, মানে 4টা অ্যামোনিয়া লিগেন্ড যারা হচ্ছে জিঙ্ক আয়নের সাথে কোঅর্ডিনেশন বন্ড তৈরি করলো, তারা থাকবে হচ্ছে পিরামিডের 4টা কোণায়, একজন এখানে, একজন এখানে, একজন এখানে, একজন পিরামিডের উপরে। তো ও হচ্ছে এখান থেকে জিঙ্ক আয়নকে ইলেকট্রন শেয়ার করবে, সেখান থেকে শেয়ার করবে, সেখান থেকে শেয়ার করবে, আরেকজন উপর থেকে শেয়ার করবে। আশা করি বোঝা গেল। তাহলে আমরা কি করব? এই 4টা, এখানে একটা NH3, এখানে একটা NH3, এখানে একটা NH3, এখানে একটা NH3। তো সে হচ্ছে জিঙ্ককে শেয়ার করবে, উপর থেকে সে শেয়ার করবে, সেই পাশ থেকে শেয়ার করবে, এরকম হবে আর কি। মানে এটা হচ্ছে আমাদের টেট্রাহেড্রাল মানে চতুস্তলকীয়। তখন আমরা শুনে থাকতে পারো টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয়। তো জিঙ্কের সাথে 4টা NH3 কি তৈরি করলো? কোঅর্ডিনেশন বন্ড তৈরি করলো, এবং তারা হচ্ছে পিরামিডের 4টা কোণায় থাকবে। তো 4টা লিগেন্ড অন্যভাবেও থাকতে পারে। সেটা কীভাবে থাকতে পারে? ধরো মাঝখানে জিঙ্ক, 4 কোণায় 4টা কি? 4 কোণায় 4টা NH3 থাকতে পারতো না? সেটাকে বলা হচ্ছে স্কোয়ার প্ল্যানার, মানে সমতলীয় বর্গাকার। কিন্তু এটা সমতলীয় বর্গাকার না, এটা হচ্ছে চতুস্তলকীয়। আমরা যে পরের যে আমাদের কমপ্লেক্স আয়নটা দেখব, যেটা কিনা ব্যতিক্রম এবং যেটা নিয়ে অনেক কোশ্চেন, সেটা হচ্ছে কপার টেট্রাঅ্যামিন। এটা কিন্তু স্কোয়ার প্ল্যানার, এখানে 4 থাকবে, এখানে হচ্ছে 2+, জিঙ্কের মতোই দেখতে। কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে জিঙ্কের ক্ষেত্রে কি ছিল? 3D10, এখানে কোনো সমস্যা ছিল না। কিন্তু কপারের ক্ষেত্রে এটা হয়ে যাবে কত? 3D9। কি হয়ে যাবে? 3D9, মানে একটা অযুগ্ম ইলেকট্রন থাকবে ডিতে, এবং সেটা নিয়ে সমস্যা হবে কোনটা স্টেবল কোনটা আনস্টেবল, এবং এটা নিয়ে এক এক জায়গায় এক এক ব্যাখ্যা দেওয়া আছে, এক্সপ্লেনেশন দেওয়া আছে এক এক বইতে। তো আমি তোমাদের একটা মানে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এরকম একটা অ্যান্সার দেওয়া ট্রাই করব। আমরা তাহলে এখন দেখবো হচ্ছে কপার টেট্রাঅ্যামিনের হাইব্রিডাইজেশন, বা হচ্ছে কপার টেট্রাঅ্যামিন এই কমপ্লেক্স আয়নটা কীভাবে তৈরি হয় এবং তাদের হাইব্রিডাইজেশন। এবং এই হাইব্রিডাইজেশন নিয়ে অনেক কোশ্চেন আছে এবং হচ্ছে অনেক ডিফারেন্ট মতবাদ আছে আর কি। এবং দুইভাবে এটাকে এক্সপ্লেন করা যায়, তাদের শেপকে দুইভাবে এক্সপ্লেন করা যায়, এবং দুইটাই আসলে রাইট, আমি সেটাই তোমাদের বলবো। এবং তার মধ্যে কোনটা বেশি গ্রহণযোগ্য আমি সেটাও বলবো। তো দেখো, কপার টেট্রাঅ্যামিন আমরা এর আগে 2টা কমপ্লেক্স আয়ন পড়েছি, একটা হচ্ছে FeCN6 আর একটা হচ্ছে আমাদের জিঙ্কের সাথে টেট্রাঅ্যামিন, 4টা অ্যামিন। তো ওই 2টা পড়লে এটা তোমরা নিজেরাই করতে পারবা। সো আমি পরে যদি জাস্ট এক্সপ্লেনেশনটা দিব আর কি। তো কপার হচ্ছে আমাদের কত? 29, তাই না? তো কপারকে যদি আমি ভাঙাই তাহলে কী হবে? 1s2 2s2 2p6, তারপরে হবে হচ্ছে 3s2 3p6, তারপর হয়ে যাবে হচ্ছে আমাদের 4s1 3d10, তাই না? এটা হচ্ছে কপারের ইলেকট্রন বিন্যাস। এখন কপার টেট্রাঅ্যামিনে কপারের যোজনী কত, বা হচ্ছে অক্সিডেশন নাম্বার কত? 2+। তার মানে এখান থেকে আমরা 2টা ইলেকট্রন বের করে নিব, তাহলে হয়ে যাবে কপার 2+, এখানে 29 থাকবে ভিতরে। সো এখানে প্রথমে আর্গন 18, মানে এই অংশটুকু হচ্ছে আমাদের আর্গন। এখানে হবে হচ্ছে 4s0 আর হচ্ছে 3d9, 4s0 3d9। এখন এটা আসলে কোন অবস্থায় আছে এটা যদি আমরা একটু আঁকি, 4s0 3d9, আমি আগে 3dগুলোকে লিখি, যে 3d xy 3d xz 3d yz আর হচ্ছে 3d x² মাইনাস y² 3d z²। এবং এখানে আমরা কতগুলা বক্স আঁকি। এরপর হচ্ছে 4s কি আছে? 4sও ফাঁকা আছে। এখন এখানে কয়টা ইলেকট্রন? 9টা ইলেকট্রন এখন আছে, কারণ হচ্ছে কিছু ইলেকট্রন 2টা ইলেকট্রন বের হয়ে গেছে, তাই না?
সো এইখানে এই যে 1 2 3 4 5 6 7 8 9, আর এইখানে একদম লাস্টে খেয়াল করো একটা অযুগ্ম ইলেকট্রন আছে আর 4s ফাঁকা। এখন লিগেন্ড আসবে, তো লিগেন্ড হচ্ছে প্রত্যেকটা লিগেন্ড NH2 হচ্ছে এক জোড়া করে ইলেকট্রন শেয়ার করবে। আর লিগেন্ড আসলে কি হয়, লিগেন্ডের যে এক জোড়া ইলেকট্রন মানে মুক্ত জোড়, তারা হচ্ছে এই যে ডি অরবিটাল তাদের ইলেকট্রনগুলোকে ফোর্স করে তাদেরকে পেয়ার তৈরি করতে, মানে জোড়া তৈরি করতে বাধ্য করে। এখন এখানে তার জোড়া তৈরি করার কিছু নাই, তাই না? এখানে অলরেডি তারা কি জোড়া তৈরি করা অবস্থাতেই আছে। যেমন জিঙ্কে ছিল, জিঙ্কে এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, তো চারটা লিগেন্ড, এরপরে 4s আর হচ্ছে 4px 4pa 4pz বসে গেল, হয়ে গেল sp3, তাই না? তো এখানে এই ডিতে আর কিছু করার নাই, চারটা লিগেন্ড আসবে। এখন আমরা দেখি চারটা লিগেন্ড আসলে তারা কোথায় বসে। তো কপার 2+ আর 29, চারটা লিগেন্ড আসলো। এখানে আর্গন প্রথমে 18 থাকবে আগের মতোই। আমার হচ্ছে 3dxy 3dxz আর হচ্ছে 3dyz 3dx² - y² আর হচ্ছে 3dz²। এখানে হচ্ছে 4s, এখানে হচ্ছে 4px, এদেরকে লাগবে 4pz, এই পর্যন্ত আছে, আমি এই পর্যন্ত আঁকলাম। এখানে ওর একটা ফাঁকা ঘর থাকবে, ওরও থাকবে ফাঁকা। আচ্ছা, তো আমরা যদি এদেরকেও কিছু বক্স দিয়ে আঁকি, যদিও এদেরকে বক্স দিয়ে আঁকার দরকার নেই কারণ এরা হচ্ছে ফিল আপ অবস্থায় আছে। তো এখানে হচ্ছে আমার এদের সব জায়গায় দুইটা করে ইলেকট্রন আছে, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, আর এখানে একটা। ক্লিয়ার? এখন হচ্ছে খেয়াল করো, এখানে আমি একটা দিলাম, এই একটা দিলাম। আচ্ছা, এটা নিয়ে একটু বিতর্ক আছে, তো এটা আমি পরে বলছি। এখন চারটা লিগেন্ড আসবে। এখন চারটা লিগেন্ড যদি এইখানে বসে, মানে একটা তো এখানে বসবেই, মানে 4s-এ বসবেই NH3, এখানে বসলো একটা লিগেন্ড NH3, এখানে একটা বসবেই, এটা কোনো সমস্যা নেই, এখানে একটা বসবে, এটা কোনো সমস্যা নেই, এখানে একটা যদি বসাই তাহলে তার সংকরায়ন হয়ে গেল কত? তার সংকরায়ন হয়ে গেল হচ্ছে sp3, তার সংকরায়ন হয়ে গেল sp3, তাই না? sp3। এখন sp3 সংকরায়ন বা হাইব্রিডাইজেশন যদি কারো হয়, তার শেপ কি হয়? তার শেপ হয় টেট্রাহেড্রাল, মানে একটা পিরামিড, তাই না? একটা পিরামিডের আমি একটু আগে যেটা দেখালাম টেট্রা অ্যামিন জিঙ্কের জন্য একটা পিরামিড, যার 3 কোণায় থাকবে 3টা NH3, 3 কোণায় 3টা NH3, আর উপরে যে একটা কোণা আছে সেই কোণায় থাকবে হচ্ছে আমাদের আরেকটা NH3, 4টা NH3। সো এখানে এপাশে একটা সারফেস, এপাশে একটা সারফেস, এপাশে একটা সারফেস, মানে 4টা সারফেস টেট্রাহেড্রাল। কিন্তু কপার টেট্রা অ্যামিন তার শেপ বাস্তবে টেট্রাহেড্রাল না। তো যেহেতু তার শেপ টেট্রাহেড্রাল না, যেহেতু তার শেপ টেট্রাহেড্রাল না, তার মানে কিন্তু তার sp3 হাইব্রিডাইজেশন পসিবল না, এটা হবে না। তার মানে আমরা যেটা করব, sp3 হবে না, তার শেপ হচ্ছে আসলে স্কোয়ার প্ল্যানার। আমি আগে যেটা বলেছিলাম, স্কোয়ার প্ল্যানার মানে হচ্ছে একটা যদি তুমি স্কোয়ার চিন্তা করো, মাঝখানে কপার থাকবে আর চার কোণায় থাকবে 4টা NH3, এটা হচ্ছে স্কোয়ার প্ল্যানার। এখন হচ্ছে স্কোয়ার প্ল্যানার হওয়ার জন্য তার কি হওয়া লাগবে না, sp3 হতে পারবে না। সো এইখানে এটা বসবে না, এই ইলেকট্রনটা আমরা এখান থেকে নিয়ে যাব পরের, এরপরে কি আছে 4d, তাই না? এরপরে আছে হচ্ছে 4dxy, d এর আরও আছে, আমার দরকার নাই। তো একটা এই যে আরেকটা লিগ্যান্ড সে চলে যাবে এইখানে, এখানে চলে যাবে হচ্ছে, এটা হচ্ছে 4dy, এখানে চলে আসবে হচ্ছে আমাদের NH3, সে এক জোড়া ইলেকট্রন দিবে। আর এটা হচ্ছে আমাদের হচ্ছে কত, 4dxy। ক্লিয়ার? তাহলে তার হাইব্রিডাইজেশন কত হলো? হলো হচ্ছে sp2d। এই যে একটা s, দুইটা p, আর হচ্ছে একটা d, আর এটা হচ্ছে আমাদের ফাঁকা, এটা আমাদের ফাঁকা sp2d। তো এটাই হচ্ছে বেশি গ্রহণযোগ্য যে sp2d তার হচ্ছে হাইব্রিডাইজেশন sp2d। এখন কেন গ্রহণযোগ্য বা কেন এটা নিয়ে বিতর্ক আছে আমি সেটা বলি। তো আমরা যেটা করতে পারতাম যে এই যে NH3, তো আমি কিন্তু এটাই সাজেস্ট করছি আর কি। ক্লিয়ার? এখন আমি বোঝাচ্ছি কেন বিতর্ক আছে আর কি। তো এখানে sp2d, এখানে এই 4d, এই যে লিগ্যান্ড সে হচ্ছে এখানে বসলো, তাই তো? তো তারা বলছে যে এই লিগ্যান্ডটা এখানে না বসে কোথায় বসতে পারে? যেহেতু sp3 হতে পারবে না, যেহেতু sp3 হতে পারবে না, কারণ sp3 হলে সেটা টেট্রাহেড্রাল হয়, সেটা পসিবল না, হতে হবে স্কোয়ার প্ল্যানার। আর স্কোয়ার প্ল্যানার হওয়ার জন্য sp2d হওয়াটাই ভালো আর কি। আরেকটা হতে পারে, সেটা হতে পারে dsp2, সেটা হতে পারে হচ্ছে আমার dsp2, সেটা হলেও স্কোয়ার প্ল্যানার হয়, dsp2 হলেও স্কোয়ার প্ল্যানার হয়। এখন dsp2 কীভাবে হবে খেয়াল করে দেখো, এই যে NH3 সে যদি এখানে না বসে, এই যে 3dz² এটা আছে না, যদি এখানে বসে,
এখানে যদি আমাদের NH3 বসে, খুব ভালো করে খেয়াল করো, এখানে যদি NH3 বসে তাহলে কিন্তু এটা কি, এটা হয়ে গেল DsP2, তাই না? এই যে DsP2, তাহলে এখানকার যে একটা ইলেকট্রন সে কোথায় বসবে? সে বসবে এই যে 4pZ এখানে বসবে। এখন কেন এটা নিয়ে বিতর্ক আছে? বিতর্ক আছে যেহেতু, খুব মনোযোগ দিয়ে শোনো, যেহেতু এটা হচ্ছে একটা অযুগ্ম ইলেকট্রন বা হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রন, তাই না? আনপেয়ার্ড ইলেকট্রন, সো এই ইলেকট্রনটা কি করা যায়, খুব সহজেই এখান থেকে তুলে নেওয়া যায়, মানে সরায় ফেলা যায়, তাই না? তো যদি আমরা এখান থেকে ইলেকট্রন সরায় ফেলি তাহলে কপার হয়ে যাবে 3+। আর এটা কি তোমরা কখনো দেখেছো কপার 3+? কপার 3+ আমরা দেখি নাই বলতে গেলে, জানি না তোমরা দেখেছো কিনা, আমি দেখি নাই কপার 3+। তো কিন্তু কপার 3+ হয়, কিন্তু খুবই রেয়ার আর কি, কপার 3+ আসলে হয় না। তো যদি আমরা এটা করি তাহলে কিন্তু কপার 3+ হওয়ার কি আছে, কপার 3+ হওয়ার একটা পসিবিলিটি থাকে, তাই না? খুব সহজেই। আর যেহেতু কপার 3+ হয় না, যেহেতু বাস্তবে কপার 3+ হয় না, তার মানে কি এটা কি আমরা বলতে পারি না। ক্লিয়ার? আর অনেকে হচ্ছে এটার সাপোর্টে কথা বলে। হ্যাঁ, তোমাদের আহসান কবির স্যারের বইতে এটা দেওয়া আছে, আহসান কবির স্যারের বইতে এটা দেওয়া আছে, আর হাজারি এবং নাক স্যারের বইতে এটা দেওয়া আছে। তবে আমি বলবো এটা কারেক্ট। ক্লিয়ার? তো এটা হচ্ছে মানে আহসান কবির স্যারের বইতে এটাকে কেমন কারেক্ট বলেছে, এটাকে কারেক্ট বলেছে যেহেতু যদি আমরা এটা করি, মানে আমি যেটা প্রথমে দেখিয়েছিলাম, যদি আমরা যেটা করি তাহলে কোথায় লিগেন্ড বসাতে হয়, তাহলে আমাকে লিগেন্ড বসাতে হয় এখানে, তাই না? আর এই যে 4DXY এটা কিন্তু একটা হায়ার এনার্জি লেভেল। আমরা আহুবা প্রিন্সিপাল থেকে কি জানি, আহুবা প্রিন্সিপাল থেকে আমরা জানি ইলেকট্রন অলওয়েজ কী করে, লোয়ার এনার্জি লেভেলে আগে যায়। তো সেই হিসাবে কিন্তু 4DXY এ না গিয়ে তার কিন্তু 3DZ² বসাটা কি উচিত, তাই না? কারণ আহুবা প্রিন্সিপাল থেকে আমরা জানি ইলেকট্রন লোয়ার শেল বা লোয়ার অরবিটালে, এনার্জির অরবিটালে আগে যায়। তাহলে এটা ঠিক আছে। তাহলে এখন যদি কোশ্চেন করি তাহলে তো এখান থেকে একটা ইলেকট্রন সরে গিয়ে 3+ হবে। তো সেই ক্ষেত্রে তাদের এক্সপ্লেনেশন হচ্ছে যেহেতু কপার 3+ হয় না, যেহেতু কপার 3+ হয় না, সো এটা বলে সমস্যা কোথায়? সমস্যা তো নাই, যেহেতু কপার 3+ হয় না। তার মানে আমি এটাকেই বলতে পারি এটা হচ্ছে আহুবা প্রিন্সিপাল কী করে, আহুবা প্রিন্সিপালকে কী করে, ফলো করে বা সাপোর্ট করে। ক্লিয়ার? কিন্তু ওই যে এখান থেকে সমস্যাটা হচ্ছে এখানে, যেখান থেকে একটা ইলেকট্রন খুব সহজে ছড়ায় ফেলে একে কপার 3+ করে ফেলা যায়, এই জন্য হচ্ছে আমি এটা সাজেস্ট করবো না আর কি। ক্লিয়ার? আমি হচ্ছে সাজেস্ট করবো হচ্ছে ওইটাই, যেখানে হচ্ছে একটা ইলেকট্রন ছিল সেইখানে একটা ইলেকট্রনই থাকুক, কোনো সমস্যা নাই। আর NH3টা, আরেকটা NH3কে আমি এখানে বসাই, NH3কে আমি এখানে বসাই, তার মানে হলো হচ্ছে sp2। এখন কথা হচ্ছে sp2 তো হবেই না, তাই না? কারণ sp3 হলে সেটা হচ্ছে টেট্রাহেড্রাল হয়, আমাদের দরকার স্কোয়ার প্লেনার। তো স্কোয়ার প্লেনার কিন্তু এটা দিয়েও এক্সপ্লেন করা যায়, এটা দিয়ে এক্সপ্লেন করা যায়। মানে আমাদের সমস্যা ছিল হচ্ছে টেট্রাহেড্রাল নিয়ে, মানে টেট্রাহেড্রাল হতে পারবে না, স্কোয়ার প্লেনার হতে পারবে। আর স্কোয়ার প্লেনার হওয়ার জন্য sp2 কোনো সমস্যা নেই, dsp2 কোনো সমস্যা নেই, সেই হিসেবে দুইটাই কারেক্ট। ক্লিয়ার? তুমি যদি নেটে সার্চ করো দেখবা যে দুইটা থেকেই, মানে দুইটার সম্পর্কেই, দুইটার সাপোর্টেই অনেক কথা বলা আছে। তবে এটার সাপোর্টে বেশি কথা বলা আছে, কারণ হচ্ছে এই ক্ষেত্রে কপার 3+, মানে এই ক্ষেত্রে ওর ক্ষেত্রে যদি আমি ওর ক্ষেত্রে কপার 3+, মানে এখানে তো এখন একটা ইলেকট্রন হবে না, যেহেতু আমি এইখানে ইলেকট্রনটা এখানে দিয়েছি, মানে ওর ক্ষেত্রে কি হয়, এই একটা ইলেকট্রনটা এখানে চলে আসে আর এইটা এখানে চলে যায়, তাই না? তখন একটা ইলেকট্রন মানে 4pZ থেকে একটা ইলেকট্রন সরে গিয়ে কপার 3+ তৈরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো যেহেতু কপার 3+ তৈরি হয় না, তার মানে কি এখানে ইলেকট্রন থাকে না। এবং এই কথাটাই কি আছে, সব জায়গায় বেশি বলা আছে, এই এক্সপ্রেশনটা সব জায়গায় বেশিবার দেওয়া আছে। ক্লিয়ার? তো আশা করি বোঝা গেল যে আমাদের কপার টেট্রাঅ্যামিন তার হচ্ছে sp3 হবে না, তার কি স্কোয়ার প্লেনার হতে হবে। আর এজন্য হচ্ছে আমাদের এই 4pZ এ NH3 না গিয়ে 4D তে চলে যাবে, যার কারণে হচ্ছে এটা sp2d হবে। এটা আমি বলছি sp2d হবে। এখন দুটো সম্পর্কে অনেক কথা বলা আছে। তো এই ছিল হচ্ছে আমাদের কমপ্লেক্স আয়ন। তো কমপ্লেক্স আয়ন শেষ হলো আমাদের, এরপরে যাবো হচ্ছে আমরা রঙিন যৌগ বা হচ্ছে আমাদের কেন তারা কালার কম্পাউন্ড তৈরি করে, এটার এক্সপ্লেনেশন মোটামুটি আমরা এখানে দিয়ে দিয়েছি। যে লিগেন্ড যখন আসে তখন হচ্ছে ডি অরবিটালের যে ইলেকট্রনগুলো তারা হচ্ছে পেয়ার তৈরি করতে বাধ্য হয়, মানে তাদের অরবিটালগুলো দুইটা এনার্জি লেভেলে ভাগ হয়ে যায়। সেই এনার্জি লেভেলের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাই এনার্জিটা আমরা কালার হিসেবে দেখতে পারি। তো আমরা যাচ্ছি হচ্ছে এখন রঙিন যৌগ বা হচ্ছে কালার কম্পাউন্ড।